বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ২০২৬ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ গতিপথের একটি ভূ রাজনৈতিক বিশ্লেষণ আজকের আমার বিস্তারিত আলোচনা। বাংলাদেশের বর্তমান তার ইতিহাসের অন্যতম জটিল এবং নাটকীয় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ২০২৪ সালের আগস্ট মাসের গণ অভ্যুত্থান এবং পরবর্তী ১ বছরের বেশি সময় ধরে চলা অন্তর্বর্তীকালীন শাসনের পর ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত প্রশ্নটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির ফিরে আসা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া, ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ এবং দেশের নতুন সাংবিধানিক কাঠামোর বৈধতা। শেখ হাসিনাকে অবশ্যই ফিরতে হবে, এই দাবিটি বর্তমানে দুই মেরু থেকে উচ্চারিত হচ্ছে। একদল মনে করেন জুলাই গণহত্যার বিচারের জন্য তার প্রত্যাবর্তন অপরিহার্য, আর অন্য দল মনে করেন রাজনৈতিক ভারসাম্য এবং আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে তার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি, রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক দিকগুলো বিশদভাবে পর্যালোচনা করবে। বিচারিক বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রধান কারণ হিসাবে বর্তমানে বিচারিক প্রক্রিয়াকে সামনে আনা হচ্ছে। ২০২৫ সালের ১৭ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবাধিকার বিরুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে। আর এই রায়টি ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের ওপর চালানো নৃশংস দমন পীড়নের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য মতে এই দমন পীড়নে অন্তত ১৪০০ জন নিহত হয়েছেন। ট্রাইব্যুনালের বিচারকগণ তাদের রায়ে উল্লেখ করেছেন যে আন্দোলনকারীদের ওপর ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সরাসরি উচ্চ পর্যায় থেকে এসেছিল। আর এই বিচারিক প্রক্রিয়াটি অনুপস্থিতিতে সম্পন্ন হওয়ায় এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন উঠছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তর এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারের প্রয়োজনীয়তাকে স্বীকার করলেও মৃত্যুদণ্ড এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অভাব দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে অন্তত ৩৩টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, গুম এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ অন্তর্ভুক্ত। আইনিভাবে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কেবল একটি বিচারিক সাফল্য নয়, বরং এটি একটি নৈতিক বাধ্যবাধকতা, পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান আইনি মামলা সমূহের পরিসংখ্যান। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান প্রধান মামলাগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা হলো। মামলার ধরন কী ছিল, অভিযোগের প্রকৃতি এবং বর্তমান অবস্থা। মানবাধিকার বিরুদ্ধে অপরাধ। জুলাই আগস্ট ২০২৪ গণহত্যা এবং দমন পীড়ন, মৃত্যুদণ্ড প্রাপ্ত, অনুপস্থিতিতে। রাষ্ট্রদ্রোহ। ২০২৪ সালের ডিসেম্বরে জয় বাংলা ব্রিগেড ভার্চুয়াল সভার মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র। চার্জ গঠনের শুনানি ৯ ফেব্রুয়ারি ২০২৬। গুম ও অপহরণ। ১৬ বছরের শাসনামলে রাজনৈতিক বিরোধীদের পরিকল্পিতভাবে গুম করা তদন্তাধীন। ২০১৩ সালের গণহত্যা।
2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপরে দমনপীড়ন, নতুন করে মামলা দায়ের। হত্যা মামলা, দেশের বিভিন্ন স্থানে ব্যক্তিগত রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশ দাতা হিসাবে অভিযুক্ত, গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাষ্ট্রদ্রোহের মামলা এবং নির্বাচিত জীবনের রাজনৈতিক তৎপরতা। ভারতে অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2024 সালের 19শে ডিসেম্বর অনুষ্ঠিত জয় বাংলা ব্রিগেড নামক একটি ভার্চুয়াল সভার প্রেক্ষাপটে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডির দাবি অনুযায়ী এই সভায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে তাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য একটি গৃহযুদ্ধ বা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিলেন। এই সভাটি ভার্চুয়াল হলেও এতে দেশে ও বিদেশের অন্তত 577 জন অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন, যা প্রমাণ করে যে নির্বাসনে থাকলেও শেখ হাসিনা তার দলীয় নেটওয়ার্কের মাধ্যমে দেশের অভ্যন্তরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2026 সালের 9ই ফেব্রুয়ারি এই মামলার চার্জ গঠনের দিক ধার্য করা হয়েছে, যা জাতীয় নির্বাচনের দিক থেকে 3 দিন আগে দেশের রাজনৈতিক উত্তাপকে নতুন মাত্রায় নিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই তৎপরতাকে সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে এবং ভারত সরকারকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচারে বাধা দেওয়ার অনুরোধ জানাচ্ছে। প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক টানাপোড়েন। শেখ হাসিনার প্রত্যাবর্তন মূলত আইনি প্রক্রিয়ার চেয়েও একটি বেশি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি এবং 2016 সালের সংশোধনী অনুযায়ী যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব। 2016 সালের সংশোধনীতে প্রমাণের বাধ্যবাধকতা কমিয়ে কেবল আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই প্রত্যর্পণের সুযোগ রাখা হয়েছে, যা বর্তমানে শেখ হাসিনার ক্ষেত্রে কার্যকর হতে পারে। তবে ভারতের অবস্থান এখানে অত্যন্ত জটিল। ভারত ঐতিহাসিকভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে একটি স্থিতিশীল ও প্রগতিশীল মিত্র হিসেবে দেখে এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারত তা নোট করেছে, কিন্তু এখনো কোনো সদুত্তর দেয়নি। ভারতের পক্ষ থেকে একটি যুক্তি দেওয়া হতে পারে যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যা প্রত্যর্পণ চুক্তির একটি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড প্রদানের পর ভারতের জন্য তাকে দীর্ঘকাল আশ্রয় দেওয়া নৈতিকভাবে চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, বিশেষ করে যখন জাতিসংঘ গণহত্যার মতো গুরুতর অভিযোগের বিচারকে সমর্থন করছে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির প্রথম শর্তাবলী। নিচে প্রত্যর্পণ চুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরলাম, যা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ধারা, বিধানের বিবরণ এবং প্রাসঙ্গিকতা। ধারা নম্বর 3, অপরাধটি উভয় দেশে শাস্তিযোগ্য হতে হবে। গণহত্যা ও হত্যা উভয় দেশই অপরাধ। ধারা নম্বর 6, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। ভারত এটিকে রাজনৈতিক মামলা বলতে পারে। ধারা নাম্বার 6, হত্যা, গুরুতর আঘাত বা বিস্ফোরক ব্যবহারের মতো অপরাধ রাজনৈতিক হিসাবে গণ্য হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকার এই ধারাটি প্রত্যর্পণের পক্ষে। 8(1) ক ধারা, ন্যায় বিচারের স্বার্থে মামলা না হয়ে থাকলে প্রত্যর্পণ অস্বীকার করা যেতে পারে। ভারতের জন্য এটি একটি সম্ভাব্য ঢাল। 2016 সংশোধন শুধুমাত্র আদালতের পরোয়ানা থাকলেই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করা যাবে। বাংলাদেশের আইসিটি ইতিমধ্যে পরোয়ানা জারি করেছে।
2026 সালের নির্বাচন ও আওয়ামী লীগের অনুপস্থিতি। 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে চিহ্নিত হচ্ছে, যেখানে প্রায় 12,76,00,000 ভোটার অংশগ্রহণ করবেন। এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ বা স্থগিত রাখা হয়েছে, যা নির্বাচনী প্রতিযোগিতাকে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত করেছে। আওয়ামী লীগের সমর্থকদের একটি বড় অংশ এখন বিচ্ছিন্ন বোধ করছেন এবং গোপালগঞ্জের মতো দলীয় ঘাঁটিতে শেখ হাসিনার অনুপস্থিতি এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে। নির্বাচনী পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার জনমতের একটি উল্লেখযোগ্য অংশ, প্রায় 14 থেকে 15% সুপ্ত বা গোপন থাকতে পারে। শেখ হাসিনা নিজে এবং তার দলের নেতারা দাবি করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে না। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দেওয়া হলে তা বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হবে। জুলাই সনদ ও সাংবিধানিক গণভোট একটি নতুন প্রজাতন্ত্রের লক্ষ্য। 2026 সালের নির্বাচনের সবচেয়ে অভিনব দিক হলো একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংবিধানিক গণভোট। এই গণভোটের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ 2025 নামক একটি সংস্কার প্রস্তাবের ওপর জনগণের রায় নেবে। আর এই প্রস্তাবের মূল লক্ষ্য হল প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমানো এবং ক্ষমতার ভারসাম্য তৈরি রাখা। শেখ হাসিনার শাসনকালে যে কর্তৃত্ববাদী কাঠামো গড়ে উঠেছিল তা যেন ভবিষ্যতে কেউ পুনরায় করতে না পারে, আর সেই জন্য এই সংস্কারগুলো অপরিহার্য বলে মনে করা হচ্ছে। জুলাই সনদের প্রধান প্রস্তাবগুলির মধ্যে রয়েছে সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, যেখানে একটি উচ্চকক্ষ থাকবে, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পরিবর্তন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে স্থায়ী করা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সাংবিধানিক পুনর্গঠনের জন্য এটি একটি বড় পরীক্ষা। যদি তিনি বিচারের মুখোমুখি না হয়ে বাইরে থাকেন, তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই নতুন সাংবিধানিক কাঠামো ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ আওয়ামী লীগের মতো একটি পুরানো রাজনৈতিক শক্তি একে অবৈধ বলে প্রচার করার সুযোগ পাবে। ভূ রাজনৈতিক পুনর্গঠন, চীন, পাকিস্তান সামরিক অক্ষ এবং ভারত। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটার সমান্তরালে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। 2026 সালের শুরুতে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে যে বাংলাদেশ চীন থেকে উন্নত মানের চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এবং পাকিস্তান থেকে যে F-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা করছে। এই সামরিক পুনর্গঠন এবং চীনা বিনিয়োগের আধিক্য ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছে লালমনিরহাট বিমান ঘাঁটি পুনঃসক্রিয় করার চীনা প্রস্তাব ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চীনা বিনিয়োগকে গেম চেঞ্জার হিসাবে বর্ণনা করেছেন এবং তিস্তা প্রকল্পে ভারতের বদলে চীনের সহযোগিতা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া বাংলাদেশের বর্তমান প্রশাসনের চোখে বন্ধুত্বহীন আচরণ হিসাবে গণ্য হচ্ছে, যা দুই দেশের সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ। এখানে আমরা দেশ বা অঞ্চল, সম্পর্কের ধরন এবং মূল প্রভাবক। যদি দেশ আমরা ভারত বলি এবং সম্পর্কের ধরন দেখি অবনতিশীল ও আস্থাহীন, এবং মূল প্রভাবক শেখ হাসিনার আশ্রয় এবং সংখ্যালঘু ইস্যু।
দেশ যদি চীন হয়, তার সম্পর্কের ধরন ঘনিষ্ঠ এবং কৌশলগত, এবং মূল প্রভাবক $42 বিলিয়ন বিনিয়োগ ও প্রতিরক্ষা সরঞ্জাম। পাকিস্তান সম্পর্কের ধরন পুনরুজ্জীবিত সম্পর্ক এবং মূল প্রভাবক সরাসরি বিমান চলাচল ও প্রতিরক্ষা সংলাপ। যুক্তরাষ্ট্র সম্পর্কের ধরন সতর্ক পর্যবেক্ষণ এবং মূল প্রভাবক ট্রাম্প প্রশাসনের অধীনে সাহায্য কমানোর আশঙ্কা। আসিয়ান সক্রিয় নেতৃত্বের চেষ্টা এবং আঞ্চলিক জোটে অন্তর্ভুক্তির প্রচেষ্টা। পরিশোধিত আওয়ামী লীগ এবং রাজনৈতিক পুনর্বাসনের বিতর্ক। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশোধিত আওয়ামী লীগ ধারণাটি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজজামান এবং ভারতের কিছু কূটনীতিক মনে করেন যে আওয়ামী লীগের মধ্যে যারা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতা রয়েছেন, তাদের নেতৃত্বে একটি নতুন দল বা ফ্যাকশন গঠিত হওয়া উচিত যা নির্বাচনে অংশগ্রহণ করবে। শিরিন শারমিন চৌধুরী, সাহেবে হোসেন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসের মতো নামগুলো এই প্রক্রিয়ার অগ্রভাগে আলোচনায় এসেছে। এই প্রস্তাবের পেছনে মূল যুক্তি হলো আওয়ামী লীগের মতো একটি বিশাল দল ও তার ভোটারদের পুরোপুরি নিশ্চিহ্ন করা অসম্ভব। তাদের যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরিয়ে আনা না হয়, তবে তারা দীর্ঘমেয়াদে রাষ্ট্রবিরোধী সহিংসতায় লিপ্ত হতে পারে। তবে ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক পার্টি এবং উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে এটি ভারতের একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্নির্বাসন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগের কোনো অংশকেই রাজনীতিতে গ্রহণ করা যাবে না। এটিই বর্তমানের বিপ্লবীদের প্রধান অবস্থান। অর্থনৈতিক সংকটের উত্তরাধিকার এবং পুনর্গঠন। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও তার প্রস্থানের পর কিছু ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। 2025 সালের শেষে প্রকাশিত একটি শ্বেতপত্র অনুযায়ী 2009 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশ থেকে অন্তত $240 বিলিয়ন অবৈধভাবে পাচার হয়েছে। ব্যাংক খাতের তারল্য সংকট এবং উচ্চ খেলাপি ঋণের বোঝা নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও দেশের পোশাক শিল্পে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। 2024 সালের শেষার্ধে পোশাক রপ্তানি 13% বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমছে। শেখ হাসিনার সমর্থকরা মনে করেন দেশে চলমান বেকারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের মনে তার শাসনের প্রতি এক ধরনের নস্টালজিয়া তৈরি করতে পারে, কিন্তু নতুন প্রজন্ম মনে করে যে কাঠামোগত লুটপাটের বীজ তিনিই বপন করেছেন, আর তার বিচারে না হলে দেশ কখনোই প্রকৃত অর্থনৈতিক মুক্তি পাবে না। বাংলাদেশের অর্থনৈতিক বর্তমান অবস্থা। পোশাক শিল্প 13% প্রবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের চেষ্টা, পাচারকৃত অর্থ ফেরানোর আইনি প্রক্রিয়া। মুদ্রাস্ফীতি 9.94%, জানুয়ারির কারেন্ট 2026-এর হিসাব অনুযায়ী 11.38% থেকে সামান্য উন্নতি। ব্যাংকিং খাত চরম তারল্য সংকট, উচ্চ খেলাপি ঋণ ও অব্যবস্থাপনা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 50% হ্রাস, রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা। পরিশেষে বলা যায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কেবল একটি আইনি বিষয় না, বরং এটি একটি গভীর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক সংগ্রামের কেন্দ্রবিন্দু। শেখ হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এই দাবিটি যখন অন্তর্বর্তীকালীন সরকার করে, তখন তার উদ্দেশ্যে থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিপ্লব পরবর্তী বৈধতা নিশ্চিত করা।
অন্যদিকে শেখ হাসিনা যখন ফিরে আসার কথা বলেন তখন তার লক্ষ্য থাকে তার দলীয় উত্তরাধিকার রক্ষা এবং তার ভাষার একটি পুতুল সরকার উৎখাত করা। ভারতের জন্য তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন ভূ রাজনৈতিক সিদ্ধান্তগুলোর একটি। ফেরত পাঠালে ভারতের প্রতি আওয়ামী লীগের সমর্থকদের চিরস্থায়ী বিদ্বেষ তৈরি হতে পারে, আর না পাঠালে বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে ভারতের সম্পর্কের দীর্ঘস্থায়ী অবনতি ঘটবে, যা চীনের প্রভাবকে আরও বাড়িয়ে দেবে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটের রায় নির্ধারণ করে দেবে বাংলাদেশ কোন পথে যাবে। তবে এটা নিশ্চিত যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা নির্বাসন যাই ঘটুক না কেন, তা বাংলাদেশের দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের পথে সবচেয়ে বড় নির্ণায়ক ভূমিকা পালন করবে। দেশের আভ্যন্তরীণ শান্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং গণতন্ত্রের পুনর্জাগরণ মূলত নির্ভর করছে এই জটিল সমস্যার একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধানের ওপর। এই বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এখন কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চায়, যেখানে কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না। শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া এবং তার প্রত্যাবর্তন এই জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসাবে গণ্য হচ্ছে। অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গঠনমূলক সংলাপ এখন সময়ের দাবি, যেখানে শেখ হাসিনাকে ভাগ্যকে কেবল একটি আইনি ফ্রেমওয়ার্কে না দেখে বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতার নিরিখে বিচার করতে হবে। আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। দেখা হবে পরের আলোচনায়। নমস্কার।